যারা আসলে নিয়মিত বাইক রাইড করছেন কিন্তু একটা বিষয় হতাশ, সেটা হচ্ছে আপনারা কোনোভাবেই বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনার বাইকের মাইলেজ কিছুটা হলেও বাড়বে। সঠিক গিয়ারে সঠিক স্পিডে থাকতে হবে, হাই আরপিএমে বাইক রাইড করা যাবে না। আপনি যদি লো গিয়ারে বাইক রাইড করেন, আপনাদেরকে আমি এক্সাম্পল দেখাই, আমি গিয়ার ডাউন শিফট করছি 35-এ দেখেন, 30-এ দেখেন কত আরপিএম বেড়ে যাবে। 2-এ দিয়ে দেখেন কত আরপিএম বেড়ে গেল। আসসালামু আলাইকুম, কী খবর আপনাদের, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই মোটো ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বাইকের বিষয়ে অনেক বিস্তারিত একটা আলোচনা করব। মোটরসাইকেল মেনটেন্যান্সের বিষয়ে কিছু বিষয় আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে কীভাবে আপনারা বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। তো যারা এই সকল বিষয় জানতে চান, তো আশা করছি ভিডিওটি একটু স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভাইরা চলেন আমরা আমাদের মোটো ব্লগ শুরু করি। কালকে মূলত সারাটা দিন আমি ইয়ামাহার বাইক রাইড করেছিলাম। সেটা ছিল হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3 ডিলাক্স। এই বাইকটা রাইড করার পরে আমি কালকে আমি আমার এই বাইকটা চালাইনি। যে বাইকটা চালাচ্ছিলাম FZS ভার্সন 3 ডিলাক্স, সেটা ছিল আমার বন্ধুর বাইক। তো আমি আবার আজকে আমার বাইক নিয়ে বের হলাম, তো একটু অন্যরকম ফিল হচ্ছিল আমার কাছে। তো চলেন বাইকটা স্টার্ট দিয়ে বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে কথা বলি। ভাবছি কোন দিকে যাব, পেছনের দিকে যাই, তারপরে অন্য দিকে যাওয়া যাবে। তো আমার বাইক রাইড করার পরে আমি যখন আমার বাইকটা নিলাম, আমি যে জিনিসটা ফার্স্টে ফিল করছি সেটা হচ্ছে সিটিং পজিশন। FZS অনেক কমফোর্টেবল ছিল, হ্যান্ডেলটা একটু উপরে ছিল। এই বাইকটা কিছুটা আনকমফোর্টেবল বলবো না, তবে সিটিং পজিশনটা কিছুটা একটু স্পোর্টি টাইপের, হ্যান্ডেলটা একটু নিচে। আর FZS রাইড করার সময় আমি তেমন ইঞ্জিন পাওয়ার ফিল করছিলাম না, বাট রিক্সা রাইড করার সময় আমি একটু ইঞ্জিনে রনেস পাওয়ার ফিল করছি, ভালো লাগছে যার কারণে। তো যারা আসলে নিয়মিত বাইক রাইড করছেন কিন্তু একটা বিষয় হতাশ, সেটা হচ্ছে আপনারা কোনোভাবেই বাইক থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনার বাইকের মাইলেজ কিছুটা হলেও বাড়বে, যদি আপনি আমার শেয়ার করা বিষয়গুলো মানার চেষ্টা করেন, সামান্য একটু মানেন, তাহলে আশা করছি ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকবেন শেষ পর্যন্ত। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের বাইকের যে এয়ার প্রেশার, টায়ারের এয়ার প্রেশার, সেটা সবসময় সঠিকভাবে সঠিক মাপে রাখবেন। বাইকে যে টায়ার প্রেশারটা রিকমেন্ড করা হয়েছে সেই টায়ার প্রেশারটাই রাখবেন। সেই টায়ার প্রেশারের থেকে একটু কম অথবা একটু বেশি রাখবেন না, আর কিছুটা বাড়িয়ে রাখতে পারেন যদি আপনি সবসময় দুইজন নিয়ে রাইড করেন। তো আমার এই বাইকে ম্যাক্সিমাম টাইম দুইজন নিয়ে রাইড করা হয়, যার কারণে আমি পেছনের টায়ারে এয়ার প্রেশার কিছুটা বেশি রাখি। এই বাইকে জিক্সার মনোটন বাইকে আপনারা সকলে জানেন সামনের টায়ারে রিকমেন্ড করা হয়েছে 29 এবং পেছনের টায়ারে রিকমেন্ড করা হয়েছে 33। যেহেতু বাইকটা দুজন নিয়ে রাইড করা হয়, তাই আমি সামনে 29 আর পেছনে 33 রাখি না, আমি পেছনের টায়ারে 35 রাখার চেষ্টা করি এবং সামনের টায়ারে 30 রাখি। সামনের টায়ারে 30 রাখি এবং পেছনের টায়ারে 35 রাখি, এর বেশি রাখবেন না। আমি মনে হয়, হ্যাঁ, আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি কীভাবে পড়ে গেছিলাম বাইক নিয়ে। আর বাইক নিয়ে পড়ে যাওয়ার মূল কারণটাই ছিল হচ্ছে আমার বাইকে এয়ার প্রেশার যতটুকু প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত ছিল। আর যখন আমি এয়ার প্রেশারটা দিয়েছিলাম, আমি দেখিনি যে সে কতটুকু এয়ার প্রেশার দিয়েছিল, তবে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ছেলেটা এয়ার প্রেশার দিচ্ছিল যে ভাই কত দিয়েছেন। বললো যে পেছনে আছে এই 40-এর আশেপাশে, সামনে আছে 30। আমি বললাম ঠিক আছে, কারণ এয়ার প্রেশার নিয়মিত কমে, তো আমি আর বললাম না যে একটু কমায় রাখো, 35 করে দাও। কিন্তু সে ভুল বলেছে, পেছনের টায়ারে এয়ার প্রেশার ছিল হচ্ছে আপনার 60-এর আশেপাশে, আর সামনের টায়ারে ছিল 35, যেটা একদমই ঠিক না, যার কারণে আমি বাইক নিয়ে পড়ে যাই এবং বাইকের হ্যান্ডেল বাঁকা হয়ে গেছিলো, স্ক্র্যাচ পড়ে গেছে, দাগ হয়ে গেছে। তো এয়ার প্রেশারটা মেনটেন করে রাখবেন, এটা গেল 1 নম্বর বিষয়। এবং 2 নম্বরে যে বিষয়টাতে অনেক গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনারা সবসময় ভালো মানের ফিউল নেবেন। যদি আপনি ভালো মানের ফিউল নিতে পারেন তাহলে আপনার বাইক আপনাকে সর্বদা ভালো মাইলেজই দিবে।
কখনোই খারাপ মাইলেজ পাওয়ার কথাই ওঠে, কখনো খারাপ মাইলেজ পাওয়ার কথাই আসে না। অবশ্যই বাইকে ভালো ফিউল নেবেন, ভালো ফিউল নেওয়ার চেষ্টা করবেন, যেখান থেকে ভালো ফিউল দেয় সেখান থেকে ফিউল নেবেন। এবং আপনারা খেয়াল করছেন যে আমি কীভাবে বাইক রাইড করছি, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যে আপনার বাইক সঠিক গিয়ারে সঠিক স্পিডে থাকতে হবে। হাই আরপিএমে বাইক রাইড করা যাবে না। আপনি যদি লো গিয়ারে বাইক রাইড করেন, আপনাদেরকে আমি এক্সাম্পল দেখাই, আমি গিয়ার ডাউন শিফট করছি 35-এ দেখেন, 30-এ দেখেন কত আরপিএম বেড়ে যাবে। 2-এ দেখেন কত আরপিএম বেড়ে গেল। আপনার বাইক 3.5 থেকে 4,000 আরপিএমের ভেতরে থাকতে হবে এবং বাইক 5 নম্বর গিয়ারে থাকতে হবে, তাহলে আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। এছাড়া কোনো ওয়ে নাই ভালো মাইলেজ পাওয়ার, এটা সব থেকে কার্যকর বুদ্ধি ভালো মাইলেজ পাওয়ার। তো আশা করছি ভালো মাইলেজ পেতে সকল বিষয় মেনে চলবেন। আর অনেক হাই পেট্রোল দিয়ে বাইক রাইড করবেন না, এইভাবে বাইক রাইড করাটা অ্যাভয়েড করবেন। এইভাবে বাইক রাইড করলে কোনোভাবে ভালো মাইলেজ পাবেন। রিল্যাক্সে বাইক রাইড করবেন। আমি 5 নম্বর গিয়ারে দিয়েছি ভালোভাবে দেখেন, আর আরপিএম দেখেন 3.5-এর ভিতরে আছে। ঠিক এইভাবে বাইক রাইড করবেন সব সময়, প্রত্যেকটা সময় 5 নম্বর গিয়ারে 3,500 আরপিএমের ভিতরে বাইকটা রাইড করবেন। 3.5 থেকে সর্বোচ্চ 4, এর বেশি আপনি স্পিড আপ করবেন না, স্পিডও আপ করবেন না, আরপিএমও যাতে বেশি না থাকে। 5 নম্বর গিয়ারে থাকলে এখানে 3,500 আরপিএমে 50 স্পিডে চলবে। 5 নম্বর গিয়ারে কম থাকে তাহলে কিন্তু আপনার বাইক 3,500 আরপিএম না 5,000 আরপিএম ক্রস করে চলে যাবে। তো ওই বিষয়টা মাথায় রাখবেন। তো এই কয়টা বিষয় মেনে চলবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার বাইকের চেন স্পকেট সবসময় ক্লিন রাখবেন, সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আর চেন সবসময় মোবিল বলেন, গিয়ার অয়েল বলেন, যেটাই আছে দিয়ে চেনটা সবসময় ভেজা অবস্থায় রাখবেন, শুকনা চেন রাখবেন না, তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। ওনার চলা একদমই ঠিক নাই, ওনার এইভাবে ওভারটেক করা উচিত না। ওভারটেক করার সময় অবশ্যই হর্ন দেবেন, আর ডান সাইডে ওভারটেক করার এই বিষয়টা ওনাদের খুবই খারাপ। এরকম রিক্সা অটোওয়ালা মামাদের কারণে অনেক বেশি দুর্ঘটনা হয় রাস্তাঘাটে। তবে একবার আমি সাইকেল নিয়ে বাজার থেকে আসছিলাম, যখন বাজার থেকে ফিরছিলাম তখন একটা রিক্সাওয়ালা মামা আমার ডান পায়ের উপরে রিক্সার চাকা তুলে দিয়েছিল। আমার ডান পায়ের উপরে রিক্সার চাকা তুলে দেয়, তারপর থেকে আমার পা অনেক ফুলে গিয়েছিলো। এই গাড়ি আসছিল, উনি আমাকে হর্ন দেয়নি, তবে আমি খেয়াল করেছি লুকিং গ্লাস। তো যারা বাইক থেকে লুকিং গ্লাস খুলে ফেলেন, চেষ্টা করবেন লুকিং গ্লাস, একটু পরে কথা বলছি। যারা বাইক থেকে স্টক লুকিং গ্লাস খুলে ফেলেন এবং অন্য লুকিং গ্লাস লাগান, স্টক লুকিং গ্লাসটাই রাখার চেষ্টা করবেন। এটা আপনাকে সর্বোচ্চ ভিজিবিলিটি দেবে যে পেছনে কোন যানবাহন কীভাবে আসছে, আপনারা সর্বোচ্চ ভালো ফিল পাবেন যদি আপনার বাইকে স্টক লুকিং গ্লাস থাকে। যদি আপনার বাইকে স্টক লুকিং গ্লাস না থাকে, আপনি কিন্তু দেখতে পাবেন না, দেখা অনেকটাই অকওয়ার্ড হয়ে যাবে। অনেকেই লুকিং গ্লাস নিচে লাগান এবং এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এখান থেকে ইউটার্ন নিব এবং আপনাদের সাথে আরও কিছু শেয়ার করবো, ভিডিওর সাথে থাকুন। চেষ্টা করবেন হেলমেট পরে সেফটি গিয়ার নিয়ে বাইকটা রাইড করার। এবং যদি আপনি এরকম 3.5 থেকে 4,000 আরপিএমে 5 নম্বর গিয়ারে রাইড করেন, তাহলে আপনি আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পাবেন। আপনাদেরকে শুরুতে যে জিনিসগুলো বলে আসছিলাম, ওই জিনিসগুলো আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে ফার্স্টে সামনে এবং পেছনে উভয় টায়ারেরই গিয়ার প্রেশার যেটা রিকমেন্ড করা হয়েছে সেটাই রাখবেন। আর যদি ম্যাক্সিমাম টাইম দুজন নিয়ে রাইড করেন, তাহলে কিছুটা বাড়িয়ে রাখবেন। সামনের চাকায় 29 রাখতে বলা হয়, 29-এর জায়গায় 30 রাখতে পারেন। আর পেছনের টায়ারে 33 রাখতে বলা হয়, সেখানে 35 রাখতে পারেন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে বাইকে ভালো ফিউল নেবেন। 3 নম্বর বিষয় হচ্ছে সবসময় 3,500 থেকে 4,000 আরপিএমের মধ্যে 5 নম্বর গিয়ারে রাইড করবেন। আপনার 5 নম্বর গিয়ারের স্পিড কখনো 60 আপ করবেন না। 60 আপ করলে আপনার মাইলেজটা কমা শুরু হবে। 60 পরে সাধারণত মাইলেজটা কমতে শুরু করে, কারণ ওই সময় ইঞ্জিন অনেক পাওয়ার ডেলিভার করে, যার কারণে ফিউল প্রচুর পরিমাণে খরচ হয়। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত, আর আপনারা হয়তো অনেকেই ভাববেন যারা আমার চ্যানেলে আজকে একদম নতুন, যে আমি কেন আপনাদের সাথে এগুলো শেয়ার করছি। আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, যার কারণে এরকম ভিডিও বানানো
উচিত বলে আমি মনে করেছি। তো অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করেছিলেন ভাই কীভাবে ভালো মাইলেজ পাওয়া যায়। তারপরে ভাই অনেকে কমেন্ট করেছিলেন কীভাবে উচ্চ গতিতে ব্রেকিং করতে হয়। এই বিষয়ে ইউটিউবে দেখেছি অনেক ভিডিও আছে, যার কারণে আমি ভিডিও বানাইনি। তো আজকের এই মোটোব্লগে ভাবছি আপনাদেরকে এই সকল বিষয়ে একটু হলেও একটা ধারণা দিব। তো ইতিমধ্যে আমি আপনাদের সাথে মাইলেজ নিয়ে আলোচনা করেছি, ব্রেকিং নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনার বাইক যখন 60+ সেই অবস্থায় যদি আপনাকে ব্রেক যদি ধরতেই হয়, ক্লাচটা ছাড়া অবস্থায় ব্রেক ধরবেন, ক্লাচটা ধরে ব্রেক ধরবেন না। ক্লাচটা ধরলে কি হয়, সেটা হচ্ছে বাইকটা অনেকটাই পাতলা হয়ে আসবে এবং ব্রেকিং করতে আপনি তেমন একটা কনফিডেন্স পাবেন না। তো যখন হাই স্পিডে ব্রেকিং করার কথা আসে তখন অবশ্যই ক্লাচটা ছেড়ে ব্রেক করবেন। যদি স্পিড 50 নিচে থাকে তাহলে ক্লাচ ধরতে পারেন, ছেড়েও ব্রেক করতে পারেন, তবে একটা অভ্যাস অবশ্যই রাখবেন। 40 স্পিডের উপরে যখন বাইক থাকবে, সাধারণত 40 স্পিড, যদি আপনাদেরকে ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেক করতে হয়, 40তেও অনেক সময় 40 স্পিডে যখন আমরা সিটির ভিতরে রাইড করি, অনেক সময় দেখি যে কুকুর বিড়াল সামনে চলে আসে, তো একটা গিয়ার ডাউনশিফট করে 2টা ব্রেক স্বাভাবিকভাবে প্রেস করবেন। আর এটা আপনি প্র্যাকটিস করতে পারেন নিয়মিত, 2টা ব্রেক একসঙ্গে প্রেস করার। 2টা ব্রেক একসঙ্গে প্রেস করলে বাইকটা কম মাইলে অনেক দ্রুত স্টপ হয়ে যায়। আর যাদের বাইক এবিএস আছে তাদের জন্য বিষয়টা অনেক সহজ। পেছনের ব্রেকটা 30% আর সামনের ব্রেকটা 70% ধরবেন, তাহলে কিন্তু বাইকটা দ্রুত স্টপ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সামনে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। আমি বাইকটা 60 স্পিডে ব্রেক করবো, আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। যখন বাইকতে এরকম উঁচু জায়গায় উঠবেন, যেরকম আমি এখন ফ্লাইওভারের উপরে উঠছি, অনেকে মনে করেন যে গিয়ার কমায় দেওয়া উচিত, গিয়ার না কমালেও চলবে, থ্রটলটা একটু বাড়াই দিবেন, একটু খেয়াল করেন। আর যখন অনেক সময় ফ্লাইওভারে ওঠার সময় হচ্ছে স্পিড একটু বেশি হয়ে যায়, তখন আসলে এভাবে ইঞ্জিন ব্রেক করবেন, ব্রেক ধরার কোনো দরকার নাই, থ্রটলটা ছেড়ে দিবেন, ক্লাসটা সারা অবস্থায় থাকবে, তাহলে আপনার বাইক এমনি স্লো হয়ে যাবে। তো এখন স্পিড 60 আপ করি, 65, আমি এখন ব্রেকিং করবো, আপনারা খেয়াল করেন, দেখেন ক্লাস ছাড়া আছে, ব্রেক ধরছি। তো যখন বাইকের স্পিড 30-তে চলে আসছিলো তখন আমি ক্লাচটা ধরেছি, এবং যতক্ষণ পর্যন্ত বাইকের স্পিড 30-র ওপরে ছিল ততক্ষণ পর্যন্ত বাইকের ক্লাচটা ছাড়াই ছিল। এইভাবে ব্রেক ধরবেন, তাহলে বাইক হালকা হবে না আর আপনার পড়ে যাওয়ার চান্সটা থাকবে না। এই বিষয়টা মাথায় রেখে বাইক চালাবেন, দ্রুত বাইক থামাতে পারবেন এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমি চাচ্ছি আজকের ভিডিওটা এতটুকুই রাখতে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। সকলকে আল্লাহ হাফেজ।